আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ঢাকা ডেমরা থেকে আছি। জি, কি করতেছেন এখন? তো একটা অনলাইন পেজ আছে, ব্যবসা, ওইটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, এমনিতে পড়াশোনা কোন পর্যন্ত? পড়াশোনা মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইদ আবরার ভাই। আবরার ভাই, আপনার পরিচয়টা দিবেন এবং কোথা থেকে বলছেন। আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে অন্য আরেকজনের কাছে যাই। পামিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ঢাকা মুগদা থেকে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি, সার্ভে ইন্স্যুরেন্স কোম্পানি। আর আমার কোয়ালিফিকেশন, আমি এমবিএ মার্কেটিং এ, ওকে, গ্রেট। আজকে মেজর মার্কেটিং। প্রথমবার? আজকে প্রথম। ঠিক আছে, আমাদের অনেকেই জয়েন করে ফেলছে, তো আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা গত দিন আসলে যেই সব টপিক নিয়ে কথা বলেছিলাম, টপিকগুলোর মধ্যে সবই ইন্ট্রোডাকশন লেভেলের ব্যাপার স্যাপার ছিল। তো আমি ওই পুরো জিনিসটাকে একটু অল্প রিক্যাপ করি 3-4 মিনিটের ভিতরে। আফটার দ্যাট আমাদের যে নতুন লেসন সেটা আমরা কভার করার চেষ্টা করব। তো ওই দিন আমরা মূলত হচ্ছে যেই সব বিষয় নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে ওয়েবসাইট কী জিনিস এবং ওয়েব পোর্টাল কী জিনিস এটা নিয়ে কথা বলেছিলাম। তারপরে হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে কথা বলেছিলাম, এআই নিয়ে কথা বলেছিলাম, এবং ওয়েব ডিজাইনের ক্ষেত্রে রেসপন্সিভ ডিজাইন, কালার থিওরি, ইউআই ইউএক্স, এগুলো নিয়ে কথা বলছি। তারপরে কথা শেষ করি নাই, টাইপোগ্রাফি নিয়ে কথা বলেছিলাম এবং ইমেজ এবং আইকন নিয়েও কথা বলেছিলাম, বাট ওটা শেষ করা হয়নি। তো আজকে আমরা ওগুলো শেষ করব, প্লাস হচ্ছে নতুন কিছু টপিক নিয়ে কথা বলবো, লাইক হচ্ছে ওয়েব টেকনোলজিস নিয়ে কথা বলবো, এরপরে হচ্ছে সার্ভার এবং টুলস নিয়ে কথা বলবো, এডিটর এবং এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে কাজ করব আজকে আমরা, এবং এইচটিএমএল এর বেসিক কোড লিখব, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং আরও কয়েকটা ট্যাগ সম্পর্কেও জানবো ইনশাল্লাহ থ্রু আউট দ্য ক্লাস। তো ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। আমাদের শুরু করার আগে একটা জিনিস একটু বলি, আমাদের টার্গেট ছিল হচ্ছে 50 জন। আনফর্চুনেটলি এখন পর্যন্ত আসলে ক্লাস করতেছে 15 জন। গত ক্লাসে অবশ্য 20 জন পর্যন্ত ঠেকেছিল। থাকে না যে আসলে গুরুত্ব না দিলে জিনিসটার মজা পাওয়া যায় না। আমি ভেবেছিলাম যে মানুষ খুব আগ্রহ নিয়ে আসলে করবে। আপনাদের ভিতরে খুব কম সংখ্যক মানুষের ভিতরে আগ্রহটা পরিলক্ষিত হচ্ছে। বাকিদের ক্ষেত্রে কেন তারা স্কিপ করতেছে আমার আসলে ওইরকম ধারণা নাই। যারা আসলেই এমন থাকে না যে সে কোর্সটা করতে চাচ্ছে, বাট তার কাছে ওই পরিমাণ রসদ নাই বা অর্থ নাই যে সে অন্য একটা জায়গায় গিয়ে কোর্স করবে। যদি এরকম কেউ থাকে আপনারা একটু রেকমেন্ড করবেন, যেহেতু আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে আছি, আমরা যেন তাকে একটু হলেও সহযোগিতা করতে পারি। আপনারা সবাই আছেন, প্লাস যদি এরকম কেউ থাকে আপনার আশেপাশে জানাশোনা, তাদেরকে কোর্সে ইনক্লুশন করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা গত দিন দুইটা জিনিস নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট শেষ করি নাই। তার মধ্যে একটা হচ্ছে টাইপোগ্রাফি, তারপর হচ্ছে ইমেজ এবং হচ্ছে আইকন। তো এগুলো সম্পর্কে জাস্ট আমি বলেছিলাম, বাট এগুলো কেন দরকার সেটা একটু বলি। আমরা যদি স্ট্রাইপের ওয়েবসাইটটাকে ওপেন করি, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না? ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। না, দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছেন, রাইট? না ভাই, এখনো দেখছি। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে,
তো এটা হচ্ছে স্ট্রাইপের ওয়েবসাইট। স্ট্রাইপটা কেন দেখাচ্ছি, এইটা খুবই অর্গানাইজড ওয়েতে একটা ইউআই বানানো, এবং এটার ইউজার এক্সপিরিয়েন্সও চমৎকার। চমৎকার মানে চমৎকার, সব কিছু মিলায় দেখবেন যে এটা দেখতে আরাম লাগতেছে এই ওয়েবসাইটের ডিজাইনটা। তো এইখানে দেখেন খুবই ডিপ কালারের একটা ব্লু কালার ব্যবহার করছে, ডিপ ব্লু। তার মধ্যে দেখেন আইকন ব্যবহার করেছে, ছোট ছোট আইকন, খেয়াল করছেন? এই দেখেন আইকন ব্যবহার করছে, এইখানে আইকন, এইখানে আইকন ব্যবহার করছে, এখানে করছে। আবার এই যে লেখাগুলো দেখছেন, এইখানে লেখা একটু দিয়েছে প্যারাগ্রাফ করে, তারপর হচ্ছে এইখানে একটা হেডিং দিয়েছে, তারপর হচ্ছে এইখানেও একটা হেডিং দিয়েছে হোয়াইট কালারের, তার নিচে আবার একটু হোয়াইট থেকে কালোর দিকে গেছে, মানে অ্যাশ কালারের একটা ইয়া ব্যবহার করছে, টাইপোগ্রাফি ব্যবহার করছে। তো এই যে ব্যাপারগুলো, আমরা এইখানে যদি ধরেন একটা ইটালিক ফন্ট আমরা ব্যবহার করতাম, এই টাইটেলটাই ধরেন আমরা ইটালিক ব্যবহার করলাম, ফন্ট স্টাইল ইটালিক, দেখেন এই জিনিসটাও কিন্তু প্রেজেন্টেবল হইতো, তাই না? দেখছেন এটা কিন্তু ইটালিক ফর মানে একটু বাঁকা হয়েছে, কিন্তু এই জায়গায় যদি আমরা হ্যান্ড রিটেন টেক্সট লিখতাম, হ্যান্ড রিটেন ফন্ট তো পাওয়া যায়, আপনারা জানেন মনে হয়, গুগল ফন্টসে গেলে পাওয়া যায়। এগুলো সম্পর্কে ধারণা আছে কি আপনাদের? যেমন এখানে আছে টাইপোগ্রাফি, হ্যান্ড রিটেন টাইপোগ্রাফিগুলো। ধরেন এই টাইপের ফন্ট যদি আসতো, এইটা অনেক সময়ই মানে বোঝা যায় না, কিছু কিছু হ্যান্ড রিটেনটা একদমই বোঝা যায় না। যেমন এখানে লেখা আছে কি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট। এটা পড়তে কিন্তু হ্যাঁ, নাবিহা জয়েন করতে চাচ্ছে, একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, আচ্ছা, এইখানে দেখেন যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, এই জিনিসটা এইখানে যতটা না হচ্ছে রিডেবল, এটা কিন্তু তার চাইতে বেশি রিডেবল, রাইট? তো এই জিনিসটাই মূলত হচ্ছে আমরা বলতেছি টাইপোগ্রাফি, কতটুকু সুন্দর করে, সুন্দর মানে হচ্ছে রিডেবল করে আমার ভিজিটরের কাছে আমার ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করা যায়। টেক্সট, যে টেক্সটগুলো আমি দিব সেটা যেন রিডেবল হয়। অনেক সময় করে কি, অনেকে টেক্সট দেয় বাট এমন কটকটা কালার দেয় ওটা পড়তে আরাম লাগে না। সো ওইদিকে আমাদের নজর রাখতে হবে। আর এইটার ক্ষেত্রে গত ক্লাসে আমি বলেছিলাম যে গুগলের ওয়েব টু স্ট্যান্ডার্ড যেটা ডিজাইনের ক্ষেত্রে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করলে আমরা মোর রিডেবল ফন্ট বা টাইপোগ্রাফি ব্যবহার করব ফর আওয়ার ওয়েবসাইটস। যত ডিজাইনই আমরা করি না কেন, হ্যাঁ অনেক সময় দরকার হয় যে আমার একটা স্পেসিফিক জায়গাকে একটু সুন্দর করে, মানে একটু সুন্দর বলতে হ্যান্ড রিটেন একটা টেক্সট আমাকে দিতে হবে, সেই ক্ষেত্রে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরে আবার একটা, আপনারা জানেন কিনা জানি না, গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই যে মেল ফন্টস মানে ফিমেলরা লাইক করে এরকম ফন্ট আছে, এবং হচ্ছে গিয়ে মেলরা লাইক করে এরকম ফন্টও আছে। এরকম কিন্তু ক্যাটাগরাইজ ফন্ট পাওয়া যায়। আপনারা কি এই তথ্যটা আগে জানতেন? কেউ একজন বললেন, কেউ একজন বলেন। না ভাই। আচ্ছা, তো সাধারণত যদি কোনো স্পেসিফিক পোর্টাল বানানো হয় যেটা উইমেনকে সার্ভ করে, লাইক ধরেন উইমেনদের প্রোডাক্ট সেল করে না অনেক প্রতিষ্ঠান আছে, নাম জানতাম না। হ্যাঁ হ্যাঁ, কি বললেন ভাই? আচ্ছা, যাই হোক, উইমেনদের টার্গেট করে কিছু পণ্য সেল হয় না, যেমন উইমেনদের যতগুলো প্রোডাক্ট আছে, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য যত ধরনের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো শুধুমাত্র উইমেনকে টার্গেট করে যদি যারা হচ্ছে বিজনেস পরিচালনা করে, সেই সব বললাম ভাই ফ্রন্ট এগুলো পাওয়া যায়, এগুলো জানতাম না, নাম জানতাম না। আচ্ছা, ওই তো মানে এখানে দুই ধরনের ক্যাটাগরি হয়। একটা তো ইন জেনারেল, আমরা যেমন টাইমস নিউ রোমান ব্যবহার করি আমাদের দাপ্তরিক কাজের জন্য, আবার ওয়েবের কাজের জন্য আমরা এখন লাটো ফন্ট, রোবোটো, সেন্স সেরিফ, অনেক ধরনের ফন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে
ডেকোরেটিভ স্ট্রোক যেটা, এটা শেরিফ হয়, স্ল্যাব শেরিফ হয়, স্যান্স শেরিফ হয়। এবং ক্লাসিফিকেশন যদি আমরা করি তাহলে মনোস্পেস নামে হচ্ছে এক ধরনের ফন্ট আছে। আমরা যদি এটা টিক মার্ক দিই, দেখেন মনোস্পেস, দেখছেন মনোস্পেসে হচ্ছে একটু প্রত্যেকটা অক্ষর একটা থেকে আরেকটার দূরত্ব একটু বেশি হয়, এটা মানে এই ক্লোজ হয় না, এটা একটু ফাঁকা ফাঁকা হয়। এগুলা সাধারণত আমরা কোথায় ব্যবহার করি? আমরা যখন কোড লিখি তখন এই টাইপের ফন্ট আমরা ব্যবহার করি বেশি। কিন্তু ওয়েবের জন্য এগুলা কিন্তু মানে মোর রিডেবল না, মানে দেখতে অতটা ভালো লাগে না। সেই সব ক্ষেত্রে আমরা কি করি? সেরিফ ফন্ট ব্যবহার করি অথবা সেন্স সেরিফ ব্যবহার করি। আমি স্পেশালি লাইক করি হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। যেমন রোবোটো ইজ এ ভেরি পপুলার ফন্ট, যেটা গুগলে পাওয়া যায়, গুগল ফন্টস, এই যে fonts.google.com। আপনারা যারা এখানে আছেন কাইন্ডলি একদমই যাদের কাছে এই ব্যাপারগুলো নতুন, আপনাদেরকে আমি নোট করে রাখতে রিকোয়েস্ট করব যে নিজের যে নোটটা আছে ওখানে একটু নোট করে রাখবেন, কারণ হচ্ছে এগুলো পরবর্তীতে ভুলে যেতে পারেন। যদিও এই আমরা হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি, তারপরও আপনি আপনার জায়গায় নোট করবেন, কারণ হচ্ছে পৃথিবীর আদিকাল থেকে এখন পর্যন্ত মেমোরাইজ করার জন্য বেস্ট অপশন হচ্ছে লেখালেখি। মানে আপনার জিনিসটা যখন আপনি লিখে ফেলবেন ওইটা আপনার কাছে বেশি মেমোরেবল হবে। ওই ভিডিও দেখে আসলে অত বেশি করা যায় না। যাই হোক, এটা গেল টাইপোগ্রাফির ব্যাপার। ওয়েবের ক্ষেত্রে আমরা সাধারণত কি বলবো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক ফন্ট ব্যবহার করি, এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে বা ব্ল্যাকিশ টাইপের যত ব্যাকগ্রাউন্ড আছে তার উপরে হোয়াইট বা একটু লাইট কালার ব্যবহার করি, তাহলে হচ্ছে ওই টাইপোগ্রাফিটা দেখতে সুন্দর লাগে। যেমন আমরা যদি স্ট্রাইপের কথা চিন্তা করি, আমরা আবার এটাকে একটু রিলোড দিই, দেখেন মোস্ট অফ দ্য ক্ষেত্রেই ওরা কিন্তু পুরা ওয়েবসাইটটার বেশিরভাগ অংশেই সাদা এবং হচ্ছে অফ হোয়াইট টাইপের জিনিসপত্র ব্যবহার করছে, মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে, তাই না? তার উপরে কি করছে? ব্ল্যাক কালারের ফন্ট ব্যবহার করছে, আমরা যেটাকে বলতেছি টাইপোগ্রাফি। এবং প্রয়োজনে সুন্দর দেখানোর জন্য আইকন ব্যবহার করা হচ্ছে, যেমন এইখানে আইকন আছে, এইখানে আইকন আছে, এইখানে আইকন আছে। এই জিনিসগুলো জরুরি একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, তো আইকনের জন্য আপনার মোস্ট পপুলার যে আইকন আছে সেটা হচ্ছে ফন্ট অসাম। ফন্ট অসাম এই ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে এই লাইব্রেরিটাকে নিতে পারবেন আপনার ডেভেলপমেন্টের জন্য। লিঙ্ক আমি এটা শেখাবো সামনে ইনশাল্লাহ, আমাদের কোনো লেসনে আমরা জানবো এটা। তো এইটা আমরা করতে পারি কি, এখানে অনেক ফন্টস আছে, অনেক আইকনস, প্রায় 33,612টা আইকন আছে, নানান ধরনের আইকন। আপনি মোটামুটি সব ধরনের পারপাস সার্ভ করে এইটা, মানে এই ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তারপরও দরকার হয় অনেক সময় যে নিজের থাকে না যে নিজের ব্র্যান্ডিংয়ের জন্য, যেমন এই স্ট্রাইপের কথাই যদি বলি, দেখেন স্ট্রাইপে যে আইকনগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আপনি আবার এইখানে গিয়ে পাবেন না, ফন্ট অসামে পাবেন না। ওদের এগুলো হচ্ছে কাস্টমাইজড ফন্ট এই স্ট্রাইপেরগুলো। সো আইকন আপনি কিন্তু নিজেও আপনার ডিজাইনারকে দিয়ে বানায়ে সেটাকে আবার আপনি কনভার্ট করে নিতে পারবেন। যেমন আইকোমুন নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি হচ্ছে আপনার যে ফন্টগুলো আছে এসভিজি ফরম্যাটের ফন্ট, সেটাকে আপনি আবার অ্যাজ এ ফন্ট টাইপের আইকন বানিয়ে নিতে পারবেন। সেটা এই অনলাইন টুলটার মাধ্যমে করা যাবে, এই পোর্টালটার মাধ্যমে। আইকোমুন, আপনারা কি এগুলো একটু নোট করছেন না করেন নাই? দেখি কোনো সহৃদয়বান ব্যক্তি কে নোট করছেন? আমার মনে হয় না কেউ নোট করছে। যাই হোক, আপনারা গুরুত্ব না দিলে আমি যতই বকবক করি আসলে আলটিমেটলি আপনারা কিছুই শিখবেন না, শুধু ক্লাসগুলোই অ্যাটেন্ড করা হবে, শেখা হবে না। যাই হোক, আমরা হচ্ছে নেক্সটে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ওয়েব টেকনোলজিস। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইটা না বুঝলে আপনি পুরা এই কোর্স এটা পুরোটা কমপ্লিট করলেও আপনি আসলে আলটিমেটলি কিছুই করতে পারবেন না। সো এইটার দিকে একটু নজর দিন, সবাই একটু খেয়াল রাখেন। আমি আমার
অভিজ্ঞতা থেকে বোঝানোর চেষ্টা করতেছি, এটার কোনো ফর্মাল ডায়াগ্রাম আমি আসলে দেখাচ্ছি না, জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বানাচ্ছি। একটু সময় দিবেন আমাকে, একটা জিনিস একটু দেখে নেই। আচ্ছা, সর্বপ্রথম আমরা এখন পর্যন্ত গত ক্লাস এবং আজকের ক্লাস মিলায়ে যে জিনিসটা জানছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কি এইটা সম্পর্কে জানছি। ওয়েবসাইটের ডিজাইন কিভাবে করে বা হচ্ছে কোডগুলো কিভাবে করে এগুলো কিন্তু আমরা এখনো শিখি নাই, তাই না? তো আমরা এখানে কি করতেছি, একটা ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট হয়তো বা বানাইলাম, যেটার মাধ্যমে আমরা করব কি কিছু তথ্য আমার যারা ভিজিটর এই ওয়েবসাইটে ল্যান্ড করবে তাকে আমরা জানাবো, মানে পড়বে, তারা টেক্সট পড়তে পারে, এখানে আইসা ইমেজ দেখতে পারে বা হচ্ছে অন্য কোনো ইনফরমেশন হেডিং দেখতে পারে, একটা যেই ওই তো টেক্সট আর কি, টেক্সট তারপরে আইকন ইমেজ, এগুলোর মাধ্যমে আমি তাকে হচ্ছে তথ্যটা দিব, তাই তো? এখন কথা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি, এই ওয়েবসাইটের একটা নাম থাকতে হয়। এটা আমি গত লেসনে বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা ওয়েবসাইটের শুড হ্যাভ এ নেম, যেমন facebook.com বা stripe.com অথবা linkedin.com অথবা paypal.com। এখন আমি এই যে .com বলতেছি, .com ছাড়া কি অন্য কোনো ধরনের ডোমেন নাই? মানে এই যে .com বা .net .org .ai তারপর হচ্ছে .io .xyz এরকম অনেক আছে। যেমন আমাদের এখানে খুবই পপুলার বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে সেবা XYZ, নাম শুনবেন নিশ্চয়ই, শুনছেন মনে হয়, সেবা XYZ, ঠিক না? এটার নাম শুনে থাকবেন হয়তোবা। তারপরে হচ্ছে যেমন একটু আগে আমি ইন করছিলাম আইকোমুন নামে একটা ওয়েবসাইটে, যেটা IO নামে ইনপুট আউটপুট, এই ডোমেনটার নামে আছে। তো এই যে ডটের পরে যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে এক্সটেনশন। ডটের পরে যে ব্যাপারটা এটাকে বলতেছি আমরা IO বা .com বা .net বা .org অথবা XYZ অথবা হচ্ছে আরও আছে, মানে এগুলো আসলে বলে শেষ করা যাবে না, প্রায় 2400 ধরনের এক্সটেনশন আছে। তো এই এক্সটেনশন ডটের পরে যেটা, এটাকে আমরা বলতেছি এক্সটেনশন। আর এই এক্সটেনশনটা মূলত যখন আপনার ফার্স্ট লেভেলে থাকে, যেমন ধরেন .io, এটা হচ্ছে ফার্স্ট লেভেল, বাট আমাদের এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন .com .bd এই টাইপের ডোমেন আছে না? আছে কিন্তু। তো এই সিঙ্গেল লেভেলের যে এক্সটেনশনটা আছে এটাকে আমরা বলতেছি TLD, মানে হচ্ছে টপ লেভেল ডোমেন, ঠিক আছে? আর এটা হচ্ছে কান্ট্রি বেসড ডোমেন, কান্ট্রি লেভেল ডোমেন, এটা কান্ট্রি লেভেল ডোমেন। যেমন এই ক্ষেত্রে .in মানে ইন্ডিয়ার জন্য .in ব্যবহার করে, আবার .com .in এরকমও ব্যবহার করে। যেমন অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করে কি .com .au, যেমন আমরা বিডির জন্য ব্যবহার করি .com .bd। এটার ক্ষেত্রে দেখবেন .org .bd এরকমও হয়, বা যেমন .gov .bd। আপনারা কি ব্যাপারগুলো বুঝতেছেন? একটু হ্যাঁ হুঁ বললেন আর কি। জি স্যার, বুঝতেছি। ওকে, আমাকে ভাই বলবেন, নট স্যার। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে 2 লেভেল এক্সটেনশন, যেটাকে আমরা কান্ট্রি লেভেল ডোমেনও বলে থাকি। আচ্ছা, এরপরে আসি, এই যে ডায়াগ্রামটা আমি বানাচ্ছিলাম, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ক্লাসের জন্য আমরা একটা ডোমেনের নাম নিলাম W। আচ্ছা, আমি এখানে টেক্সট লিখি তাহলে সুবিধা হবে। ধরেন www.reversebrainbditacademy.com, ধরেন এই নামে আমরা একটা ডোমেন নিয়েছি। আমরা তো এতক্ষণ পরের অংশটুকু শিখলাম .com, রাইট? তো এইটার আগেও তো একটা অংশ আছে, তাই না? এটার আগেও কিন্তু একটা অপশন আছে,
সেটা হচ্ছে www। তো এই wwwটা কি জিনিস? আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, এটা দিয়ে কি বুঝছেন? হোস্ট নেম ভাই, হ্যাঁ, এটা কি হোস্ট নেম? না, এটা হোস্ট নেম না। এটা হচ্ছে ইটস অলসো অ্যান এক্সটেনশন। হ্যাঁ, তবে এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা এটার ফুল মিনিংটা হচ্ছে কি বললেন? মিনি যে আউলে ফেলছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এই যে জিনিসটা বলতেছি www, এইটা মূলত আমাকে বুঝাচ্ছে যে এই কি বলবো, ধরেন হচ্ছে সারা ওয়ার্ল্ডে যে নেটওয়ার্কটা বিল্ড আপ হয়েছে, ধরেন আপনার সাথে আমি এখন কানেক্টেড আছি কিসের মাধ্যমে? গুগল মিটের মাধ্যমে, রাইট? এই মুহূর্তে তো আবার আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমেও কানেক্টেড, তাই না? ধরেন হচ্ছে আমাদের এইখানে বাংলাদেশে যে সার্ভ হয় ফেসবুকের যে পাতাগুলো, এগুলো কিন্তু সিঙ্গাপুরের সার্ভার থেকে সার্ভ হয়। তো এটা কিন্তু ইয়ের থেকে সার্ভ হয় না, ইউএসএ থেকে সার্ভ হয় না সরাসরি। এটা হচ্ছে কোথা থেকে? এটা হচ্ছে সিঙ্গাপুরের সার্ভার থেকে। তো তাই বলে একজন ধরেন রাশিয়াতে আছে, সে কি আমার প্রোফাইল দেখতেছে না? ডেফিনেটলি আমার প্রোফাইল দেখতেছে। সে যদি চায় আমার প্রোফাইল কিন্তু দেখতে পারবে। তো এই যে মানে কি বলবো, এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাকে হচ্ছে ডেসক্রাইব করে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে www। ঠিক আছে? আচ্ছা, এখন এই নেটওয়ার্ক কানেকশনের জন্য দেখেন এখানে আমরা একটা নাম নিছি, নামটার নাম কি করলাম একটু আবার বলি, হচ্ছে গিয়ে রিভার্স ব্রেইন বিডি আইটি একাডেমি .com। এই অংশটা আমরা বুঝতে পারছি www, তারপরের অংশটুকু আমরা বুঝতে পারছি .com। এখন এই যে নামটা, এই নামটা দেখেন আপনার একটা নাম আছে, ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, বা আপনার নাম হচ্ছে নিপু, বা আপনার নাম হচ্ছে নাবিহা, আমার নাম সম্রাট। তো এই যে নামটা, এই নাম হলে এটা রিমেম্বারেবল হয়। নামটা যখন থাকে তখন এটা মেমোরাইজ করতে সুবিধা। এখন আপনাকে যদি আমি একটা নাম্বার দিতাম, র্যান্ডম নাম্বার, ধরেন এরকম দিলাম 25,825, কথায় এটা হচ্ছে নাবিহার কোড নাম্বার। নিপুর কোড নাম্বার ধরেন 41,417। তারপরে ধরেন এখানে আছে হচ্ছে আশা, তার নাম্বার হয়তো বা 89,225, 252, ধরেন এরকম নাম্বার দিলাম। এই যে নাম, আমি যত সহজে নাম বললাম, এই নাম্বারটা কি এত সহজে মেমোরাইজ করার মতো? কি মনে হয় আপনাদের? কেউ একজন বলেন। না ভাই, নাম্বারটা অনেক জটিল হয়ে যাবে। নাম্বারটা জটিল হয়ে যাবে। এখন দেখেন নামটা মনে রাখা ছিল। হ্যাঁ, নামটা রিমেম্বারেবল, মানে এটা আমরা স্মরণ রাখতে পারি। যেমন facebook.com, এখন এই facebook.com এর এগেনস্টে, মানে বিহাইন্ড দ্য সিন কিন্তু আলটিমেটলি one IP is playing a role। ঠিক আছে? দেখেন হুইজ নামে একটা ওয়েবসাইট আছে, who.is, আমি এটাতে ঢুকলাম, দেখেন আমি এখানে দিচ্ছি facebook.com, মানে টু নো দ্য IP অ্যাড্রেস অফ facebook.com। দেখেন এটা আমি দিলাম, দেওয়ার পরে ও আমাকে IP জানাচ্ছে। এইখানে IP আছে দেখেন 129,134,30,12। এটা হচ্ছে ফেসবুকের একটা IP। মূলত এই ফেসবুকটা এইখানে দেখেন মানে 4টা ডিফারেন্ট IPর মধ্যে এটা রয়েছে, কথা বুঝছেন? 4টা ডিফারেন্ট IPতে রয়েছে। একটা হচ্ছে 31, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 218, এটার আবার সিরিয়াল ভিন্ন 185, 89, 218, 12। মানে এই ফেসবুকটা আলটিমেটলি 4টা ডিফারেন্ট সার্ভারে এখন রানিং আছে। আপনার প্রোফাইলটা
আলটিমেটলি 4টা ডিফারেন্ট সার্ভারে স্টোরড অবস্থায় আছে। একটা যদি ডাউন হয়ে যায়, মানে এ যদি ডাউন হয়ে যায় বি অ্যাকশনে চলে আসবে, বি যদি ডাউন হয়ে যায়, এ যদি ডাউন হয়ে যায় সি অ্যাকশনে চলে আসবে, সি বি এ যদি ডাউন হয়ে যায় ডি অ্যাকশনে চলে আসবে। আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা? তার মানে প্রত্যেকটা ডোমেইন প্লে করতে গেলে অ্যাটলিস্ট 2টা আইপি দরকার হয়, 2টা আইপি, অ্যাটলিস্ট 2টা আইপি দরকার হয়। আচ্ছা, এবার আসি, ধরেন আমরা এই ডোমেইনটা নিলাম, এই ডোমেইনটারও একটা, এটার এগেনস্টে একটা বা বিহাইন্ড দ্য সিন একটা আইপি প্লে করবে। ধরেন আইপিটা হচ্ছে 141.252.18.25, কথার কথা, মানে এটা একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস আমরা ধরলাম। এই আইপি সম্পর্কে তো ধারণা আছে নাকি আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা নাই? জি ধারণা আছে। আচ্ছা, ওকে। তো এই যে আইপি অ্যাড্রেসটা আমরা নিলাম, এই আইপি অ্যাড্রেসটাকে মাস্কিং করতেছে কে? এই নামটা, ঠিক আছে? এই একটা আইপি অ্যাড্রেসের মধ্যে, একটা আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ধরেন একটা পিসি বা একটা কম্পিউটার। যেমন আমার এইখানে আমি যদি কমান্ড লাইনটা ওপেন করি, উইন্ডোজের কমান্ড লাইন, এখানে যদি আইপি কনফিগ লিখি, আইপি কনফিগ এটা যদি দিই, দেখেন আমার এইটার এগেনস্টে IPv4 অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেস আছে, রাইট? এটা কত? 192.168.0.104। এটা কিন্তু আমার রাউটারের আইপি, কথা বুঝছেন? আমার রাউটারের আইপি এটা, মানে আমার এই পিসিটা, আমার যে রাউটারটা কানেক্ট করছে ওই রাউটার আমাকে এই আইপিটা অ্যাসাইন করছে। তো এইখানে যে আইপিটা আসলে প্লে করবে একটা ডোমেইনের বিহাইন্ড দ্য সিন, এইটা মূলত হচ্ছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা কানেকশনের সাথে আপনার হচ্ছে ও কানেক্টেড, মানে একটা নেটওয়ার্কের সাথে ও কানেক্টেড। আমার এই আইপিটা ইজ নট কানেক্টেড উইথ ওয়ার্ল্ড ওয়াইড। এইটা আমার কানেকশন কোন জায়গায় আছে? আমার এই রাউটারের ভিতরে যদি 5টা পিসি থাকে বা 5টা ডিভাইস থাকে, ওই 5টা ডিভাইসের সাথে শুধুমাত্র আমার এই আইপিটা কানেক্টেড। বাট যখন একটা wwwর আইপির কথা বলবো, তখন এটা কানেক্টেড কোথায়? সারা পৃথিবীর সাথে, যেটাকে আমরা ওয়ান বলি, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি, ওয়ান। এগুলো সম্পর্কে তো মোটামুটি ধারণা থাকার কথা, ল্যান, ওয়ান, এগুলো আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন বা ফোন ব্যবহার করেন, ফোনে মানে ওয়াইফাই ব্যবহার করেন, তাদের এগুলো, এই টার্মসগুলো সম্পর্কে জানা থাকার কথা। আরও আছে, যেমন ম্যান আছে, তারপরে হচ্ছে ওয়ান তো বললামই, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি কি এবড়ো থেবড়ো বুঝাচ্ছি আপনাদের? এটা ওয়ার্ল্ড, এটা মনে হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, যেটা এই তিনটাই কি আলাদা? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে ভাইয়া পুরো নেম তো বুঝি, কিন্তু এটা আসলে ইফেক্টিভনেস মানে পার্থক্যটা বুঝি না সঠিক। কোনটা কোনটা? পুরো নাম তো মানে আপনি যেটা বলতেছেন স্যার ভাইয়া, ল্যান্ডটার মিনিংটা এটা তো বুঝতেছি, আসলে ল্যানের ইফেক্টিভনেসটা কি, মানে কিভাবে ল্যান্ড কে ওয়ান দ্বারা আইডেন্টিফাই করব, বা এটা আসলে কোথায় কোনটা ইফেক্টিভ, কোনটা কাজে দিবে, এটা কি আসলে কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, খুবই গুড কোশ্চেন। আমি ধীরে ধীরে যাচ্ছি, দেখি আমি এগুলো আপনাদেরকে মানে এক্সপ্লেন করতে পারি কিনা। তো ল্যানের ব্যাপারটা কি? ল্যান ইজ নট কানেক্টেড, হচ্ছে আপনার এই যে ওয়াইফাইটা আছে এইটার বাইরে এটা কানেক্টেড না। ল্যানটা শুধুমাত্র আপনার যে রাউটারটা আছে তার নিচের লেভেলে কানেক্টেড। মানে ধরেন আমার এই অফিসে এখন আছে হচ্ছে 9টা পিসি, তো এই 9টা পিসির সাথেই মূলত আমার এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা কানেক্টেড। তার মানে এই না যে আমি চাইলে আমার পাশের বাসার সাথে কানেক্ট করতে পারবো না, আমি কিন্তু চাইলেই এখান থেকে আমার ওয়াইফাই থেকে বা আমার রাউটার থেকে কানেকশন নিয়ে পাশের বাসায় দিতে পারবো। এইভাবে করে করে আমি পুরো এরিয়াটাকে কভার করতে পারবো কিনা, পসিবল কিনা? সেটাই তো বলতেছি ভাইয়া, মনে করেন আমি ওয়াইফাই পাসওয়ার্ডটাই রাখলাম না, তাহলে তো সবাই ইউজ করতে পারতেছে, তখন তাহলে এটা তো নাম ল্যান থাকতেছে না। ইয়া, দে আর কানেক্টেড উইথ ইউর ল্যান। টিল নাও এটা কিন্তু ল্যান। যদি সেটার কানেকশনে আপনার মানে হচ্ছে 255 পর্যন্ত যাইতে পারবে,
255 পর্যন্ত একটা রাউটারে কানেক্টেড হইতে পারবে, তার বেশি না। কথা বুঝছেন? এই 255 আমি বলতেছি কিভাবে, এই যে এইখানে 255, গেটওয়ে টেক ওই আবার গেটওয়ে এই লেভেলে 255, আবার এই লেভেলে আরো 255, এই লেভেলে আবার 255, এই লেভেলে আবার 255, এরকম করে আইপি জেনারেট হয়। তার মানে দেখেন ভ্যারিয়েশন কিরকম হইতে পারে, 1 1 1 1 এরকম হইতে পারে, 1 1 1 2 এরকম হইতে পারে, 1 1 1 3 এরকম হইতে পারে। আবার এইখানে এই সিরিয়ালটা যখন 255কে ক্রস করে ফেললো, তখন এইখানে এসে সেরে 1 থেকে শুরু হবে, 2 3 করে 255 পর্যন্ত যাইতে পারবে, এইখানে আবার 255 পর্যন্ত যাইতে পারবে, এইখানে 255 পর্যন্ত যাইতে পারবে। আচ্ছা যাই হোক, এগুলো একটু জটিল পার্ট, এগুলোর মধ্যে আমরা পরে যাবো নি, সমস্যা নাই। এরপরে আসি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি? ওই যে আমি বলতেছিলাম ল্যানকে যখন মাল্টিপল ল্যানের সাথে কানেক্ট করা হবে, ধরেন আমার এখানে একটা রাউটার আছে, আমি পাশের বাসার ভাবির সাথে ল্যান কানেকশন করলাম, সেটা আরেকটু ওয়াইড হলো। তারপরের পাশের বাসার ভাবির সাথে করলাম, সেটা আরেকটু ওয়াইড হলো। এইভাবে করে করে আমরা মাল্টিপল হচ্ছে ল্যান্ডকে কানেক্ট করে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বানাইতে পারবো। আর যখন একটা মেট্রোপলিটান হচ্ছে নেটওয়ার্ক তৈরি করতে চাবো, তখন কিন্তু আলটিমেটলি মেট্রোপলিটনের হিসাবটা কি, আইএসপি যেটা আমরা বলতেছি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যেটা দেয়, এরা কিন্তু আসলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আসলে বিল্ড আপ করে। একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসতেছে, আরেকটা হচ্ছে ল্যান্ড থেকে উপরের দিকে যাচ্ছে। এই যে দুইটা ধরন, এই দুইটা ধরনকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে আপনি এটার সংজ্ঞাটা বুঝবেন। যাই হোক, এটা আমাদের টপিকের পার্ট ছিল না, তারপর আমরা চেষ্টা করলাম আর কি মোটামুটি বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে আসি, এই যে আইপি নিয়ে কথা বলতেছিলাম, যে একটা ডোমেইনের বিহাইন্ড দ্য সিনে কাজ করে মূলত একটা আইপি। আচ্ছা, এবার আসি, এই আইপিটাকে মাস্কিং করতেছে এই ডোমেন, একই কথা যেটা আমি আগের বাক্যে বললাম, পরে আমি ডিফারেন্টভাবে ওই জিনিসটাকে বললাম। আমাকে একটু সময় দিবেন, অন্য আরেকটা ইস্যুতে যাই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, তো এইখানে যে সার্ভারের কথা বলতেছিলাম, যে আমরা একটা ডোমেন নিলাম, ধরেন এই ডোমেনের এগেনস্টে অর এই আইপিটা হচ্ছে, আমরা এখানে কত আইপি নিয়েছিলাম, ধরেন 148.5.25.117, ধরেন এটা আমাদের আইপি। আচ্ছা, এইটুকু ব্যাপার কি আপনারা ক্লিয়ার হয়েছেন? কেউ একজন Clear. ওকে, জি বুঝতে পারছি। এইবার আসি, যে এই ওয়েবসাইটটা রান করতেছে হয় একটা আইপির মধ্যে অথবা একটা ডোমেনের মধ্যে, মানে একটা নামের মধ্যে। তো নাম যদি হয়, তার মানে অলরেডি আইপিটাকে মাস্কিং করে ফেলছে। মাস্কিং করে আমরা ওই আইপির বদলে একটা নাম দেখতেছি। তো একটা আইপি আলটিমেটলি মাল্টিপল নেমকে ধারণ করতে পারে, মানে একটা পিসি মাল্টিপল ফাইল যেরকম রাখতে পারে, আপনার 50টা ছবি যেরকম রাখতে পারে, 20টা ভিডিও যেরকম রাখতে পারে, ওরকম মাল্টিপল ডোমেইনও ও রাখতে পারে। ব্যাপারটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কেউ একজন বলেন। আচ্ছা, এবার আসি, বিষয়টা আরেকবার একটু বললে ক্লিয়ার হতো। আচ্ছা এটা আমি বলি, যে একটা আইপি মানে হচ্ছে একটা পিসি, একটা আইপি মানে একটা পিসি। তো আমার পিসিটা যেরকম সারা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড না, মানে আমি হচ্ছে ওয়ান ওয়ে কানেকশনের মধ্যে আছে, আমি শুধু রিসিভ করতে পারতেছি, বাট আমাকে কেউ রিসিভ করতে পারতেছে না, বা আমার থেকে কোনো একটা ফাইল নিতে পারতেছে না। কিন্তু বাট যখন একটা সার্ভার পিসি হবে, মানে একটা সার্ভার হবে, পিসি বলবো না আমরা, এটা সার্ভারই বলবো। যখন একটা সার্ভার হবে, ওই সার্ভারে একটা স্ট্যাটিক আইপি থাকবে, বা ইউনিক আইপি যেটা বলি আমরা, ইউনিক আইপি থাকবে, যেটাকে সারা পৃথিবীর মধ্যে অন্য কারো ওই আইপিটা আর থাকবে না। যেমন একটু আগে আমি দেখাচ্ছিলাম কি, ফেসবুকের এইখানে আইপি দেখাইলাম না, এই আইপিটা আপনার নাই, এটা শুধুমাত্র ফেসবুকেরই আছে। ক্লিয়ার? হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এইবার আসি, তো এই যে আইপিটা,
এই আইপিটার মধ্যে দেখেন facebook.com এই আইপির মধ্যে চলে, a.ns.facebook.com এই আইপিতেই চলে, b.ns.facebook.com এটাও এই আইপিতেই চলে, c.ns.facebook.com এটা আবার ডিফারেন্ট একটা আইপির মধ্যে দিছে, দেখছেন? মানে ওরা একটা, এইটা আরও একটু এক্সপ্লেন করে বলি, আরও একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের প্রমিলা যারা আছেন তারা তো একটা টু শব্দও করেন না, ঘটনা কি? ধরেন এই আইপিটাই আমি নিই। আচ্ছা, এই আইপিটা মূলত আপনার ধরেন এই ডোমেনটাকে নিতে পারবে .com, আবার ধরেন খালেদ.com, সম্রাট.com অথবা xyz laravel.org এরকম মাল্টিপল ডোমেনকে ধারণ করতে পারবে। তার মানে খালেদ.comকে যখন আপনি এই whois.com-এ ছাড়বেন, ঠিক আছে? যেমন আমি একটা উৎকৃষ্ট উদাহরণ দিই, জাস্ট মিনিট। আমার সার্ভারে আমি একটা আইপি এরকম কতগুলো সার্ভারকে কানেক্ট করতে পারবে? একটা আইপি জি, একটা আইপি একটা সার্ভারকে কানেক্ট করতে পারবে, নট মোর দেন ওয়ান। দেখেন এটা হচ্ছে আমার সার্ভার, আমার নিজস্ব সার্ভার। এইখানে দেখেন কতগুলো ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে এটার আইপি কত? 109, 123, 243, 173, তাই না? এই আইপিটার মধ্যে দেখেন ডোমেন আছে এখন পর্যন্ত 21টা ডোমেন, যেমন admin.dailysobuznishan.com, dailysobuznishan.com, রাজাপুর হাই স্কুল.edu.bd, পাকুটিয়া কলেজ.edu.bd, telescopebd.com, তারপরে হচ্ছে appsensorshopbd.com, torigrroup.com, torigarments.com, বিবাহ.com, জনজীবন24.com, এরকম দেখেন আরও আছে, devsbin.com, নবদল.com, তারপরে হচ্ছে ভালোমানুষ.com, liftandshiftbd.com, sadikcouncil.com। দেখছেন? তার মানে কি একটা আইপি অনেকগুলো ডোমেনকে ধারণ করতে পারতেছে, বাট একটা সার্ভার মাল্টিপল আইপিতে কানেক্টেড হইতে পারবে না। মানে একটা সার্ভার মানে একটা আইপি। এখনো ক্লিয়ার না? ভাই এগুলো কি হ্যাঁ, সাবডোমেইন বলা হয়? হ্যাঁ, এগুলো কি সাবডোমেইন? সাবডোমেন হচ্ছে তখনই যখন এই যে ফার্স্ট লেভেলটা বললাম এইটুকুর আগে ডট দিয়ে যদি আমরা কিছু বসাই, মানে পূর্বে বসাই প্রিফিক্স হিসেবে, ওইটাকে আমরা সাবডোমেন বলি। যেমন এটা সাবডোমেন, ফেসবুকের আগে একটু দেখলাম যে ফেসবুকের আগে দুইটা ওয়ার্ড অক্ষর লেখা আছে। সাবডোমেন, এগুলোকে আমরা সাবডোমেন বলি। এই যে এইখানে দেখলেন না, এটার কথা বললেন তো, এগুলো হচ্ছে সাবডোমেন। জি জি, এগুলো সাবডোমেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগাই। এবার আসি যে আমি মূলত একটা ওয়েবসাইটকে সার্ভ করতেছি থ্রু এ সার্ভার, মানে একটা সার্ভারের মাধ্যমে একটা ওয়েবসাইটকে সার্ভ করতেছি ফর দ্য ভিজিটার্স। যারা আমার ওয়েবসাইটকে দেখবে তাদেরকে আমি আমার সার্ভারটাকে মানে আমার ওয়েবসাইটটাকে সার্ভ করতেছি ফ্রম এ সার্ভার, ঠিক আছে? যেমন আমার এই পিসিটাকে আমি যদি একটা ইউনিক আইপি নিতে পারতাম, জাস্ট লাইক 47, 5, 25, 117 মতো একটা ইউনিক আইপি যদি আমি নিতে পারতাম, তাহলে কিন্তু আই ক্যান মেক মাই পিসি ইনটু এ সার্ভার। বুঝছেন কিনা? আপনারা কেউ কোনো কথা বলেন না কেন? আচ্ছা, মানে বলতেছি যে আমার পিসিটাকেও আমি সার্ভার বানায় ফেলতে পারবো। যদিও আমাদের দেশের যে বিদ্যুতের অবস্থা, ইন্টারনেটের অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের লোকালি এখান থেকে মাত্র 2-3টা প্রতিষ্ঠানই এই হচ্ছে সার্ভার সেল করে। 2-3টা প্রতিষ্ঠান সার্ভার সেল করে অনেকেই, কিন্তু বিদেশি সার্ভারকে ভাড়া নিয়ে সেল করে। যেমন আমি এই সার্ভারটা কিন্তু বিদেশ থেকে ভাড়া নিছি, জার্মানির একটা সার্ভার, এটা ভাড়া নিয়ে নিজেরা ইনস্টল করে এখানে ডোমেনকে হোস্ট করতেছি। আর এই যে সার্ভার বলতেছি, এই সার্ভারটাই একটু আগে এক ভাই বলতেছিল যে এইটাই কি ওয়েব হোস্টিং কিনা। জি, এই সার্ভারটাই মূলত হচ্ছে আলটিমেটলি ওয়েব হোস্টিং। একটা ওয়েব হোস্টিংয়ের মধ্যে মাল্টিপল ডোমেনকে হোস্ট করা যায়।
মানে রাখা যায়, যেমন আমরা ফোল্ডার রাখি। যখন একটা ডোমেন আমরা এখানে অ্যাড করতেছি, দ্যাট মিনস হচ্ছে ওই ডোমেনটার জন্য একটা আলাদা ইনস্ট্যান্স তৈরি হচ্ছে অন টু মাই সার্ভার, মানে এই সার্ভারটার ভিতরে তার জন্য একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে, ওই জায়গার মধ্যে সে তার জিনিসপত্র রাখতে পারবে। যেমন dailysobujnishan.com, এই ওয়েবসাইট কিন্তু আমি ম্যানেজ করি না, এটার ছবি, ইমেজ, কন্টেন্ট যা আছে সব কিছু ম্যানেজ করে ওরা, কিন্তু এটা আছে কোন সার্ভারের ভিতরে? এই সার্ভারের ভিতরে মেনটেন করতেছে ওরা, স্টোর হচ্ছে এই সার্ভারটার মধ্যে এসে। আচ্ছা, আমার মনে হয় সার্ভার নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে দয়া করে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে দিবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে, ঠিক আছে? আচ্ছা, এটা কি অনেকটা ব্যাংক লকারের মতো নাকি? কাইন্ড অফ যে আপনার ভল্ট আছে, ওই ভল্টের মধ্যে নানাবিধ মানুষের জিনিসপত্র রাখে। আপনার একটা বক্স থাকবে, আমার একটা বক্স থাকবে, আরেকজনের একটা বক্স থাকবে, রাজ্জাক ভাইয়ের একটা বক্স থাকবে, নিপুর একটা বক্স থাকবে, এরকম আর কি। ঠিক আছে, সার্ভার নিয়ে আমার মনে হয় মোটামুটি আমাদের আলোচনা শেষ। যে ডায়াগ্রামটা আমি বানাইতেছিলাম সেটা আমি আরেকটু শেষ করি। সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটাতে আমরা সার্ভার থেকে সার্ভ করতেছি, কিন্তু এইটা কমিউনিকেশন কিভাবে আলটিমেটলি বিল্ড আপ করে এইটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আমাদের কত মিনিট হয়েছে? কয় মিনিট আছে এখন একটু দেখে নেই। 15 মিনিট আছে, ওকে। মূলত যখন একটা ওয়েবসাইটকে আমার পিসি থেকে ব্রাউজারের মাধ্যমে আমি কানেক্ট করতে চাই, যেমন আমি যখন ফেসবুককে আমার পিসি থেকে, আমার ল্যাপটপ থেকে বা আমার মোবাইল ডিভাইস থেকে কানেক্ট করতে চাই, ন্যূনতম 22 হোপস লাগে। আপনার কি হোপস সম্পর্কে আগে কখনো শুনেছেন? শুনেছি কিন্তু বুঝি না। আচ্ছা, হোপস হচ্ছে নোডস, ঠিক আছে? মানে এরকম নোডস, মানে ন্যূনতম 22টা কানেকশন লাগে। যেমন ধরেন আমার পিসির থেকে আমি প্রথমে যখন হিট করলাম, এটা গেল কোথায়? আমার রাউটারে, রাইট? আমার টিপি-লিঙ্ক রাউটার ধরেন, বা হচ্ছে মাইক্রোটিকের রাউটার। এই রাউটারটার কানেকশন কার সাথে আছে? আমার লোকাল আইএসপির। এখানে হয়তো বা এই 200 গজ বা 200 মিটার পরে আমার ওর একটা রাউটার আছে, এটার মধ্যে গিয়ে কানেক্ট করলো, রাইট? এইটা আবার গিয়ে কানেক্ট করলো কোথায়? তারপরের তার মাদার যে রাউটারটা, তাকে কানেক্ট করলো। এই রাউটারটা আবার গিয়ে তার যে সার্ভারটা আছে সেই সার্ভারে কানেক্ট করলো। ওই সার্ভারটা আবার বিডিআইএক্স এর যে সার্ভারটা আছে তাকে কানেক্ট করলো, এবং বিডিআইএক্স করলো কি? ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্কে ধরলো। আপনারা কি ব্যাপারটা বুঝতেছেন? যখন একটা ওয়েবসাইটকে আমরা হিট করি টু ওপেন দ্যাট ওয়েবসাইট, এইটা মূলত হচ্ছে বিহাইন্ড দ্য সিন 22টা, ন্যূনতম 22টা কানেকশনকে পার করে গিয়ে তারপরে ওই সার্ভারটাকে কানেক্ট করে। দ্যাট মিনস কোনটা? এইটা বুঝছেন কাহিনী? জি। এই যে 22টা হোপকে বা নোডকে পার হয়ে ও একটা ওয়েবসাইটকে ধরলো, ও এইখানে গেল, এই সার্ভারের মধ্যে গেল, যাওয়ার পরে ও কি আনবে? ও আনবে টেক্সট, ও কি আনবে? ও আনবে ইমেজ, ও কি আনবে? ও আনবে ভিডিওস, ও কি আনবে? আরও ধরেন অন্যান্য এলিমেন্টস যা আছে সেগুলোকে তো আপনার কাছে নিয়ে আসবে, রাইট? আপনার ব্রাউজারে এনে ও শো করাবে। এইটার জন্য ও মাল্টিপল কয়েকটা কানেকশনকে ওর সার্ভারের ভিতরে কাজ করাবে, মানে আমার এই ওয়েবসাইটকে রান করানোর জন্য। ও তখন ওর ইন্টারনাল একটা সার্ভার ইঞ্জিনকে রান করাবে। সার্ভার ইঞ্জিন কি? যেমন ইঞ্জিনএক্স, বা ধরেন অ্যাপাচি, বা আইআইএস। আইআইএস হচ্ছে মাইক্রোসফটের, অ্যাপাচি হচ্ছে র্যান্ডম, মানে সবার জন্য উন্মুক্ত। এটা হচ্ছে ওরাকলের একটা অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপাচি। ও কি করবে? রান করবে হচ্ছে মাইএসকিউএলকে। ও কি করবে? রান করবে হচ্ছে পিএইচপিকে। ও কি করবে? রান করবে হচ্ছে যদি নেক্সট জেএস থাকে বা নোড জেএস থাকে, ওগুলোকে রান করে ওটাকে প্রিপেয়ার করবে, কম্পাইল করবে, এবং
ইউজারের কাছে এটাকে সেন্ড করবে। কোথায়? আপনি যে এইটা লোড করার জন্য ওপেন করলেন ব্রাউজারে, আপনার ব্রাউজারে এটাকে দিবে। এই যে বিহাইন্ড দ্য সিনে এতগুলো কাজ হয়ে গেছে, এটা কি আপনি বুঝতে পারেন বা জানতেন আগে? কেউ জানতেন? না, জানতাম না। না, জানতাম না। ওকে, এখন তো আপনারা জানলেন। তো বিষয়টা হচ্ছে এই যে বিহাইন্ড দ্য সিন যে কাজগুলো হবে, মূলত থ্রু আউট দ্য কোর্স আমরা এই জিনিসগুলোই শিখব, যে আসলে আলটিমেটলি এই কাজগুলো কিভাবে হয়, কোনটার কাজ কোনটা। আমি এখানে অনেকগুলো টার্মস বলে ফেলছি। দেখেন আমি বলছি কি, আমি বলছি ইঞ্জিনেক্স, রাইট, অথবা অ্যাপাচি অথবা আইআইএস বলছি, পিএইচপি বলছি, MySQL বলছি, তারপরে হচ্ছে HTML বলছি, CSS বলছি, জাভাস্ক্রিপ্ট বলছি, ঠিক কিনা? তারপরে হচ্ছে Node.js বলছি, ঠিক? তো এই যে সার্ভারের যে পার্টটা এতক্ষণ বলতেছিলাম ডায়াগ্রামের মধ্যে আছে, সার্ভারের যে পার্টটা, এই পার্টটার মধ্যে আলটিমেটলি আমি এইখানে যে টার্মসগুলো বললাম, এই সার্ভারের পার্টে মূলত হচ্ছে এই ব্যাপার স্যাপারগুলো, টেকনোলজিগুলো টেক প্লেস করে, মানে এইখানে মূলত কাজ হয়। আচ্ছা, আমাদের 10 মিনিটস আছে, যদি এইটা শেষ হয়ে যায়, আমরা তো এখন আরও অনেকগুলো পার্টে আলোচনা করা বাকি, তো আমি নতুন লিঙ্ক দিব, তখন আপনারা ওইটাতে জয়েন করবেন। যাই হোক, তো এইখানে ইঞ্জিনেক্স, অ্যাপাচি, MySQL, HTML, জাভাস্ক্রিপ্ট, Node.js, বা এইখানে আরও থাকতে পারে পাইথন, পার্ল, আরও নানান কিছু থাকতে পারে। তো এই জিনিসগুলো রান করে হচ্ছে সার্ভারের ভিতরে। আচ্ছা, তো সার্ভার আসলে আলটিমেটলি কখন হয়? যে একটা পিসিকে যখন আমি একটা ইয়ের মাধ্যমে, কি বলে, আইপির মাধ্যমে রান করাবো ওয়ার্ল্ড ওয়াইড, তখন এটা সার্ভার বনে যায়, মানে একটা পিসি তখন একটা সার্ভার হয়ে যায়। আর যেহেতু আমাদের এখান থেকে নেট কানেকশন ভালো না, ইন্টারনেট ভালো না, বিদ্যুৎ ভালো না, যেই কারণে আমরা এখানে সাহস পাই না যে আমি আমার নিজের পিসিটাকেই সার্ভার বানাবো। বাট আলটিমেটলি আমরা কাজ শেখার জন্য কিন্তু সার্ভার বানাইয়েই কাজ করব। তো এগুলোর মধ্যে আমরা একটু পরে যাব। এইবার আসি অন্যান্য কিছু টুলস নিয়ে আলোচনা করতে। অন্যান্য টুলসের মধ্যে আমরা কোড লিখতে গেলে আমাদের বেশ কয়েকটা টুলস লাগবে। যেমন আমরা যখন কোড লিখব, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, আমরা ভিএস কোডটাকে ব্যবহার করব ইনিশিয়ালি। ভিএস কোডটা কি? এইটা, ইটস এ সফটওয়্যার, এটা জাস্ট ডাউনলোড করবেন। আমি এটা আনি, এটা হচ্ছে আমার ভিএস কোড, ঠিক আছে? এটা একটা সফটওয়্যার। এটার মধ্যে এই যে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম লিখি কোডে, এখানে কি আছে ওটা আপনার বোঝার দরকার। হ্যাঁ, ডাউনলোড করতে বলছেন, ওটা আবার একটু বলবেন? হ্যাঁ, ডাউনলোডের ইয়েটা দেখাবো আমি এখন, এই হচ্ছে একটু পরে। তো এইটা হচ্ছে একটা কোড এডিটর। এইটা আমরা এখানে যেরকম ওয়ার্ডের লেখালেখি করি, এখানেও এরকম লেখালেখি করতে পারবো। এখন এটা আমরা এখানে HTML এইভাবে করে লিখবো না কি লিখবো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট এখানে লেখা যায়, এইটুকু শুধু জানি। আচ্ছা, এরপরে আমি বলি যে এইটা আমরা কোথা থেকে ডাউনলোড করব। আমি একটা টুলসের কথা বলছি, সেটা হচ্ছে VS কোড। এই টুলসটা আমরা ডাউনলোড করব হচ্ছে VS কোড লিখে যদি আমরা গুগলে সার্চ করি, দেখবেন এই যে নীল কালারের, নীল গ্রেডিয়েন্ট কালারের একটা, এটা কি বলবো, ইনফিনিট একটা লুপ বানাইছে। তো এই যে টুলটা, এটা আমরা ডাউনলোড করব। এখানে যাব code.visualstudio.com, এখানে গিয়ে আমরা করব কি, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ। যদি আপনি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ, আর যদি অন্য কেউ ম্যাক ব্যবহার করেন বা অন্য কোনো ইয়া থাকে আমাকে জানাবেন, আমি সেখানে আপনাকে সহযোগিতা করব। তো উইন্ডোজই আশা করি সবাই মনে হয় ব্যবহার করেন। তো সবাই হচ্ছে এই code.visualstudio.com এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। ঢোকার পরে ডাউনলোড ফর উইন্ডোজ করে এটা আপনি আপনার পিসিতে নিয়ে আসবেন। আনার পরে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা তো মানে অন্যান্য সফটওয়্যার যেরকম ইনস্টল করে, এটাও ঠিক সেমভাবে ডিফল্ট যে কনফিগারেশনটা দেওয়া থাকে, আপনি নেক্সট করে ইনস্টল করে ফেলবেন। এটা এখানে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ইনস্টল করার পরে এটা আপনার স্টার্টে এরকম আসবে ভিজুয়াল স্টুডিও কোড। যদি না আসে আপনি হচ্ছে একটু সার্চ করে নেবেন, এরকম ওপেন করবেন, এখানে VS কোড লিখলে পরে চলে আসবে, দেখেন ভিজুয়াল স্টুডিও কোড। এটা আপনি ওপেন করবেন, এই হচ্ছে আমাদের প্রথম ওপেন করলাম, ঠিক আছে? এইটুকু কি আপনারা বুঝছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি।
হ্যাঁ ক্লিয়ার। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি আমরা টুল নিয়ে কথা বলতেছিলাম। এই একটা টুল আমাদের অবশ্যই লাগবে কোড লেখার জন্য, কথা বলছেন? কোড লেখার জন্য আমাদের এই টুলটা মাস্ট বি, এটা হলো মাস্ট হ্যাভ টুল, অবশ্যই থাকা লাগবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা আর কি টপিক নিয়ে কথা বলতে চাইছি। আমরা কথা বলতে চাইছি যে এডিটর নিয়ে কথা বললাম, ভিজুয়াল স্টুডিও কোড, আর হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। HTML লিখতে গেলে আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম HTML ইজ নট কেস সেন্সিটিভ, ঠিক আছে? এটা কোনোভাবেই মানে এটা না হলে আপনাকে রান করাইতে দিবে না, ব্যাপারটা এরকম না। সো এটা কেস সেন্সিটিভ না, ইনিশিয়ালি এখানে কোনো এনভায়রনমেন্ট সেটআপের ব্যাপার স্যাপার নাই, শুধুমাত্র এই এডিটরটা সেট আপ করলেই মোটামুটি আপনি রেডি টু গো বা রেডি টু রান ইওর ওয়েবসাইট। আচ্ছা, এরপরে আসি HTML এর বেসিক কোড। দেখেন কিছুদিন আগে আমি আপনাদেরকে গ্রুপে, চ্যাট গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, ইভেন একটা ওয়েবসাইটের নাম বলেছিলাম W3 Schools। এই ওয়েবসাইটটা আমি এখন আবারও হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা হচ্ছে প্রোগ্রামারদের কি বলবো, প্রোগ্রামারদের হচ্ছে মূল চালিকা শক্তি, বা হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রাণকেন্দ্র, ঠিক আছে? এই ওয়েবসাইটে যত কিছু আমরা প্রবলেম ফেস করলে হয়তো বা স্ট্যাক ওভারফ্লোতে যাই, বা প্রোগ্রামিং যে বড় বড় কমিউনিটি আছে সেগুলোর মধ্যে আমরা যাই, বাট ইনিশিয়াল লার্নিংয়ের জন্য যে কোনো কিছুই আপনি শিখেন না কেন, যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ইউ মাস্ট হ্যাভ টু কাম টু দিস ওয়েবসাইট W3 Schools। তো ইনিশিয়ালি দেখেন, আমি ওই দিন বলছিলাম গত ক্লাসে যে HTML হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, এইটা জানতে হলে আপনাকে W3 Schools এ আসতে হবে। তো এইটার মধ্যে একদম বেসিক যে ক্লাসটা সেটা হচ্ছে HTML হোম। এটার মধ্যে যদি আমি যাই, দেখেন এখানে আছে ইজি লার্নিং উইথ HTML, ট্রাই ইট ইয়োরসেলফ। ধরেন আপনার কাছে পিসি নাই, কিছু নাই, ইভেন আপনি মোবাইল থেকে দেখতেছেন, কোনো জায়গায় যাত্রা করতেছেন, আপনি যাত্রাপথে আছেন, আপনি এই ওয়েবসাইট ওপেন করবেন, করার পরে HTML সেকশনে যাবেন, যাওয়ার পরে ট্রাই ইট ইয়োরসেলফ দিবেন, দেখবেন এখানে আপনি আপনার লেখা চেঞ্জ করে রান দিবেন, দেখবেন এটা রান হয়েছে। দেখছেন ডান দিকে রান হচ্ছে। স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে, ওই ওই ইয়ে করেন, হোম পেজে আসেন। আচ্ছা, হোমে যাই, জি এখানে, ঠিক আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার বলি, আমরা W3 Schools-এ যাব, তারপরে হচ্ছে HTML, এই যে এখানে আছে HTML, এটাতে ক্লিক করব, করার পরে হচ্ছে আমরা কি করব, এখানে HTML হোমে গেলাম, যাওয়ার পরে দেখেন প্রথম যে সেকশনটা আছে এটা দেওয়ার পরেই ট্রাই ইট ইয়োরসেলফ আছে। এটা দিলে আপনি ধরেন আপনার কাছে অন্য কোনো ডিভাইসেস নাই। আচ্ছা, আমরা এটা দেখি আজকের ক্লাসটা 1 ঘন্টার উপরে যায় কিনা, কেউ আগে কুইক দেখেন ভাই, কেউ আগে স্ক্রিনটা আমার এখানে দেখা যাচ্ছে না, গ্রুপে দিছি স্ক্রিনশট। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন অফ করে আবার দিচ্ছি, নতুন লিংক দেওয়া লাগবে মনে হচ্ছে। বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, এবার আসি, এবার তো ক্লিয়ার নাকি? আমার এখানে মনে সমস্যা হচ্ছে, আমি বের হয়ে আবার ঢুকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এইখানে আমরা, আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাহলে একটু বের হয়ে আবার ঢুকতে হবে। যাই হোক, আপনারা নতুন লিঙ্কে ঢুকেন, 2 মিনিটের মধ্যে মনে হয় এটা শেষ হয়ে যাবে। নতুন করে ঢোকাই ভালো হবে ভাইয়া। আচ্ছা, নতুন লিঙ্ক হ্যাঁ দিচ্ছি, ঠিক হয়েছে, এখন এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের এমনিতেও নতুন লিঙ্ক দিতে হবে। আচ্ছা, সবাই বের হন, আমি নতুন লিঙ্ক ক্রিয়েট করে দিচ্ছি।